হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ওয়্যারলেস অপারেটরের আরেকটা সেট নিয়ে ডিসকাস করব। এই সেটে এটা হচ্ছে সেট 2 তোমাদের। এই সেটের টোটাল 25টা কোশ্চেন আছে এবং এই 25টা কোশ্চেনের মধ্যে কিন্তু ম্যাথস এবং তোমাদের লজিক্যাল রিজনিং যেটা প্রিলিমসে আসবে, এটা কিন্তু প্রিলিমস বেসড সেট, ঠিক আছে? এটা হচ্ছে প্রিলিমস বেসড সেট কিন্তু। তো ম্যাথস অ্যান্ড লজিক্যাল রিজনিং মিলে টোটাল কিন্তু 25টা কোশ্চেন আছে। 25টা কোশ্চেনের ডিটেল ডিসকাশন কিন্তু আমি ডিসকাস করব এই ভিডিওতে। তো ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ অবধি দেখবে। কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয়েছে এবং এই স্ট্যান্ডার্ডে কিন্তু মূলত ওয়্যারলেস অপারেটরে ফলো করা হবে। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে দেখো, 1 নম্বর কোশ্চেন। 1 year ago a man was 8 times as old as his son. Now his age is equal to the square of his son's age. Their present ages are. আচ্ছা, এখানে এটা বলেছে যে একজন মানুষ আছে, একজন ব্যক্তি রয়েছে, 1 বছর আগে তার বয়স ছিল হচ্ছে তার ছেলের বয়সের স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস দেখো যে এখন মানে 1 বছর আগে 1 বছর আগে তোমার 8 টাইমস ছিল, এখন রয়েছে স্কোয়ার, ঠিক আছে? তো এখানে অপশানগুলোর মধ্যে এটা তোমার কোনো ফর্মুলাও লাগবে না, নাথিং, এটা অপশান টেস্ট করে তুমি করতে পারবে। অপশানগুলোর মধ্যে কোন অপশানে দেখো তোমার এমন দুটো সংখ্যা রয়েছে যাদের স্কোয়ার তুমি করতে পারবে, অর্থাৎ 7 এবং 49 কিন্তু স্কোয়ারে রয়েছে এবং 5 এবং 25 কিন্তু স্কোয়ারে রয়েছে। বাকি দুটো অপশান কিন্তু এখানে প্রযোজ্য নয়। তো এই দুটো অপশানের মধ্যে নিয়ে আমাকে ভাবতে হবে। এবার তারপরে আমি প্রথম লাইনটার দিকে তাকাবো যে 1 বছর আগে এই লোকটার বয়স ছিল হচ্ছে তার ছেলের বয়সের 8 গুণ। অর্থাৎ আমি যদি 5-এরটা দেখি, 5-এর থেকে একবার দিলে 4 হচ্ছে, আর 25-এর থেকে একবার দিলে 24 হচ্ছে, ঠিক আছে? তো 4 কি 24-এর 24 কি 4-এর 8 গুণ? না, কোনো মতেই হচ্ছে না। এবার তুমি প্রথমেরটা দেখো, 7-এর থেকে একবার দিলে তোমার 6 হচ্ছে, 49-এর থেকে একবার দিলে 48 হচ্ছে, যেটা কিন্তু তোমার 6-8 কিন্তু 48, ঠিক আছে? অর্থাৎ আমার কোশ্চেনের শর্তের সাথে কন্ডিশনের সাথে কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে। তো এটা কিন্তু অ্যান্সার এ হবে এটা। পরের কোশ্চেনে চলে আসি। দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ 2 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 330। অর্থাৎ দুটো পরপর স্বাভাবিক সংখ্যার স্কোয়ার হচ্ছে, স্কোয়ারের যোগফল হচ্ছে 313। দ্য নাম্বার স্যার, এটাও স্পেসিফিক্যালি তুমি অপশান টেস্ট করে বার করতে পারবে। যেরকম তুমি ধরো দ্বিতীয় অপশানটা দেখো, যদি তুমি 13 আর 14 স্কোয়ার করো, 13 হচ্ছে 169 আর 14 হচ্ছে 196, ঠিক আছে? এবার এই দুটো তুমি করো, তো ইউনিট ডিজিটে তোমার 5 আসছে, ঠিক আছে? যেটা কিন্তু এখানে 3 রয়েছে, হচ্ছে না এটা। সেমভাবে তুমি প্রথমেরটা দেখো, 12 এবং 13, 12 হচ্ছে তোমার 144 আর 13 হচ্ছে 169। তো এখানে কিন্তু ইউনিট ডিজিটে 3 আসছে। তো যেহেতু ইউনিট ডিজিটে 3 আসছে, তো এটা নিয়ে আমি ফার্দার যদি এগোই, তাহলে হচ্ছে 4 নং 9 4 13 3, হাত হচ্ছে 1, 4 6 10 আর 1 11 1, হাত হচ্ছে 1, 2 1 3, 313। অর্থাৎ কিন্তু আমার নাম এ হচ্ছে অ্যান্সার কিন্তু বেরোচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা রয়েছে এটা হচ্ছে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন। এখানে যেটা বলা আছে যে ইফ -5 ইজ এ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x² + px - 15, তাহলে পি এর মান কত হবে? তো কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট সেই ইকুয়েশনকে সিদ্ধ করে। তো সেইভাবে আমি যদি বসাই 2 ইন্টু মানে এক্সের জায়গায় -x² প্লাস পি ইন্টু -5 - 15 = 0। তো এখান থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্টেরটা তোমার অটোমেটিক্যালি 25 হয়ে যাবে, মানে 50 হয়ে যাবে, সরি। প্রথমেরটা আমার করে 50 আসছে, তারপরটা হচ্ছে -5x হবে, তারপরটা -15 = 0 আসছে। তো 50 থেকে 15 বাদ দিলে হচ্ছে 35 হচ্ছে। 35 যদি ওই সাইডে চলে যায় তাহলে সেটা কিন্তু -35 হয়ে যাবে। অর্থাৎ আমার ইকুয়েশনে এটা দাঁড়াচ্ছে -5x = -35, ঠিক আছে? তো এটা কেটে গেল, তাহলে x = আমার দাঁড়াচ্ছে 7। অর্থাৎ p = কিন্তু মানে সরি, এখানে x নয়, এখানে p হবে এটা, কারণ x এর জায়গা তো আমি বসিয়েছি অলরেডি। তো p = কিন্তু আমার 7 দাঁড়াচ্ছে, ঠিক আছে? যেহেতু x এর জায়গায় আমার -5 বসিয়ে আমি কিন্তু p এর মান 7 বার করলাম, তো এটা 7 আনসার হবে। সেমভাবে তারপরে কোশ্চেনও কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে দ্য ইকুয়েশন 12x² + 4kx + 3 = 0 হ্যাজ রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস। তো রিয়েল এবং ইকুয়াল রুটসের কী ফর্মুলা রয়েছে? b² - 4ac, ঠিক আছে? b² - 4ac শুড বি 0 রিয়েল এবং ইকুয়াল রুটসের ক্ষেত্রে। তা b² কত? এখানে b হচ্ছে আমার 4k রয়েছে, ঠিক আছে? তার মানে 16k² -4 × 12 × 3, ঠিক আছে? = 0।
তাহলে এখানে হচ্ছে 4 এবং 48 আর 3 48 হচ্ছে তোমার 3 48, 3 8 24, ঠিক আছে, 3 8 24 4 হাতে হচ্ছে 2, 3 4 12 144 হচ্ছে 3 48 আমার টোটাল। তো বেসিক্যালি আমার যেটা করতে হবে এখানে যে 16k² মাইনাস হচ্ছে 144, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে আমার 16k² মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে k² ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এই 144 এদিকে চলে গিয়ে 16 গিয়ে যদি ডিভাইড হয়ে যায় তাহলে এটা হবে হচ্ছে 8 হবে আমার, ঠিক আছে। হ্যাঁ 8 হবে এটা, ঠিক আছে। তাহলে সরি, এই অঙ্কটা আমি একটু ভুল করছিলাম। তো এই অঙ্কটা যেটা হবে সেটা হচ্ছে যে এই যে তোমার ইকুয়েশনটা রয়েছে এটাকে তোমার নর্মাল জেনারেলাইজ ফর্মে নিয়ে যেতে হবে, 4kx প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে x² প্লাস হচ্ছে 1/3kx প্লাস 1/4 ইকুয়াল টু 0, এটা কিন্তু আমার আসবে, ঠিক আছে। যেহেতু এবার সেই হিসাবে যদি আমি এখানে স্কোয়ার করি তাহলে আমার যেটা আসবে যে b² মানে b মানে হচ্ছে এখানে তাহলে 1/3k দাঁড়াবে, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 1 দাঁড়াবে, আর c মানে হচ্ছে তোমার 1/4 দাঁড়াবে ইকুয়াল টু 0। তো এই 4 কেটে গেল। তার মানে পরের ইকুয়েশনে যেটা আমার দাঁড়াবে সেটা হচ্ছে যে 1/9k² মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 1/9k² ইকুয়াল টু 1, 9টার দিকে চলে গিয়ে তাহলে k ইকুয়াল টু প্লাস মাইনাস √9 মানে হচ্ছে প্লাস মাইনাস 3 কিন্তু হবে হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। k ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা গেল এটা। 5 নম্বরের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 7x² প্লাস x মাইনাস 1 আর কী হবে, এটা রুটস অফ দ্য ইকুয়েশন কী হবে। তো এই রুটসটা বার করতে গেলেও তোমাকে আগে জেনারেলাইজ ফর্মে নিতে হবে এটা, ঠিক আছে। তো জেনারেলাইজ ফর্মে যেটা হবে x² প্লাস 1/7x মাইনাস 1/7 ইকুয়াল টু 0। তো আমি b² বার করি, b² মানে 1/49, ঠিক আছে, মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1/7 ইকুয়াল টু 0। তাহলে সরি ইকুয়াল টু 0 নয়, এটা হচ্ছে তোমার কত হবে সেটা বের করতে হবে আমার। তাহলে এখানে হচ্ছে 1/49 মাইনাস 4/7 দাঁড়াবে। তো এটার থেকে হচ্ছে যেটা আমার আসবে সেটা হচ্ছে এটা কিন্তু মাইনাসে চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু টোটালি মাইনাসে চলে আসবে, 49 কমন নিলে এখানে হচ্ছে 1 মাইনাস 28 চলে আসবে, অর্থাৎ মাইনাস 27/49 দাঁড়াবে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো এটা তোমার চলে আসবে, এটা হচ্ছে নট রিয়েল, এটা হচ্ছে ইকুয়েশনের, এটা কিন্তু রিয়েল হবে না, অর্থাৎ ইমেজিনারি হবে, যেহেতু b² মাইনাস 4ac, ঠিক আছে। এটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে কিন্তু ইমেজিনারি এবং হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা বলেছে যে 6 নম্বর কোশ্চেনে ইফ ওয়ান অফ দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন 2x² প্লাস kx মাইনাস 6 ইকুয়াল টু 2 দেন দ্য ভ্যালু অফ k। সেম অঙ্ক, তুমি জাস্ট 2 বসিয়ে দাও এখানে। মানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে 2 ইন্টু 2² প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে 8 হচ্ছে, তাহলে 8-এর থেকে 6 বাদ দিলে হচ্ছে আমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে, তাহলে 2k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে k ইকুয়াল টু কিন্তু -1 হচ্ছে অ্যান্সার, তোমার কিন্তু বি হবে অ্যান্সার এটা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার এপিজিপির অঙ্ক। এবার এপিজিপির ক্ষেত্রে এটা বলা আছে যে ইফ দ্য সাম অফ 3 নাম্বারস ইন এপি ইজ 9। আচ্ছা এটা বেসিক অঙ্ক, এটা তোমার ফর্মুলাও জানতে হবে না। প্রোডাক্ট কোনটা 24 হচ্ছে, দেখো 4 ছক 24, 24 দুগুণে 48 হচ্ছে, আর এখানে হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24, এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। আর নাম্বার হচ্ছে সাম অফ 3 নাম্বারস 2 3 4, এদের যোগ করলে 9 আসে, ঠিক আছে। তো ডি অ্যান্সার হবে। তারপরে যেটা বলেছে এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, ফাইন্ড দ্য 12th টার্ম অফ এপি হুজ nth টার্ম ইজ গিভেন বাই 3n প্লাস 4। আচ্ছা n টার্মের যে ফর্মুলা রয়েছে এপি সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু, এটা বলা হয়েছে 3n প্লাস 4, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমি এর জায়গায় 7 লিখি আর n মাইনাস 1-এর জায়গায় n যেহেতু আমার থাকছে, তার মানে n নিশ্চয়ই
এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ইয়ে করা হচ্ছে যে তোমার এখানে 7 হবে, তাহলে n-1 ইন্টু 3, ঠিক আছে। তাহলে এখানে 3n হচ্ছে, -3 হচ্ছে, তা যেটার থেকে কিন্তু 7-এর থেকে -3 বাদ দিলে 4 চলে যাচ্ছে, তোমার 3n + 4 আসছে, অর্থাৎ এই হচ্ছে তোমার ইকুয়েশনটা হবে, ঠিক আছে। যার ফার্স্ট টার্ম হচ্ছে তোমার 7 হবে এবং যার ডিফারেন্স হচ্ছে 3 হবে, বোঝা গেল। এইভাবে তোমাকে এবার 12 টার্মের যোগফল বার করতে হবে। 12 টার্মের যোগফল যেটা আছে n/2, এই হচ্ছে ফর্মুলা। n/2 আমি বলে দিয়েছি, n/2 ইন্টু 2a1 প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে n কত? n হচ্ছে 12/2 6, 2a মানে হচ্ছে তোমার 7, তার মানে 14 হচ্ছে, প্লাস হচ্ছে n-1 হচ্ছে n কত? n হচ্ছে 12 - 1 মানে 11, আর d হচ্ছে 3, ঠিক আছে। তো এখানে 3 × 33 প্লাস 14 47 হচ্ছে, তার মানে তোমার 6 ইন্টু 47, তো 6 ইন্টু 47 কত হচ্ছে তোমার কিন্তু 6 × 7 = 42, 2 হাতে 4, 4 × 24 আর 4 28, 282 কিন্তু হচ্ছে অ্যান্সার এটা 8-এরটা, ঠিক আছে। সেমভাবে তোমাকে পরের কোশ্চেনটার দিকে তুমি যদি তাকাও, আচ্ছা পরের যে কোশ্চেনটা রয়েছে যেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন, যেটা বলা হয়েছে দ্য সাম অফ ফার্স্ট n অড নাম্বার। তো অড নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট n অড নাম্বারের প্রথম থেকে 1 থেকে যদি স্টার্ট হয়, অর্থাৎ 1, 3, 5, 7, এদের কিন্তু ন্যাচারাল নাম্বারের যোগফল কিন্তু অলওয়েজ n স্কোয়ার হয়, ঠিক আছে, অলওয়েজ কিন্তু n স্কোয়ার হবে, বোঝা গেল। আচ্ছা তারপরে এটা বলেছে যে এটা একটু থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল অঙ্ক, যে দ্য নাম্বার অফ মাল্টিপলস লাই বিটুইন n অ্যান্ড n স্কোয়ার হুইচ আর ডিভিসিবল বাই n ইজ। আচ্ছা তুমি n = যদি 4 ধরো আর n স্কোয়ার = যদি তুমি তাহলে 16 ধরো, তো এর মাঝখানে কটা এমন মাল্টিপল রয়েছে যেটা n দিয়ে ডিভাইডেবল? তাই 4 আর 16-এর মধ্যে তখন 8 থাকছে আর 12 থাকছে, ঠিক আছে, 8 থাকবে আর 12 থাকবে, তার মানে কটা থাকছে? 2টো থাকছে। তাহলে 2টো মানে কি? n-2 হচ্ছে, n মানে হচ্ছে তোমার 4, n মানে আমি 4 বলেছি, 4 - 2, তার মানে এটা n-2 কিন্তু হবে অ্যান্সার, ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে যে দ্য 10th টার্ম ফ্রম দ্য এন্ড অফ এপি 4, 9, 14, 254 ইজ। তো এটা হচ্ছে যেটা বলা হয়েছে যে 10th টার্ম কত হবে, ঠিক আছে। তো প্রথমে তোমাকে এটা টার্মটা বার করতে হবে, ঠিক আছে। তো তারপরে যে তোমাদের 11 নম্বর অঙ্কটা রয়েছে, অর্থাৎ 10th টার্ম ফ্রম দ্য এন্ড অফ, অর্থাৎ শেষের দিক থেকে 10তম টার্ম কত হবে সেটা কিন্তু বার করতে হবে। তো এটা বার করতে গেলে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 254 এই সিরিজের, এই এপি সিরিজের কততম টার্ম সেটা তোমাকে কিন্তু জানতে হবে। তো সেটা জানার জন্য ফর্মুলা কী রয়েছে তোমরা ভালো করে জানো, যে an = a1 প্লাস n-1 ইন্টু ডি, অর্থাৎ nth টার্ম বার করার ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়। তো an এখানে আমার 254, ঠিক আছে, a1 হচ্ছে 4, আর n-1 আমি জানি না, ঠিক আছে, n-1 এটা 4 সরি, আর ডি হচ্ছে আমার 5, ঠিক আছে। তো এখান থেকে আমার যে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে 5n-1 = 254, তাহলে n = কত হচ্ছে 255/5, তো এখান থেকে আমার nতম টার্ম বেরোবে 51, ঠিক আছে। তো শেষের দিক থেকে যদি 10তম টার্ম আমাকে বার করতে হয় তো সেটা হবে হচ্ছে 42, ঠিক আছে, 42 হবে হচ্ছে সেটা। তো 42কে যদি তুমি বার করতে চাও তাহলে যেটা হবে a 42 বার করছো 4 প্লাস n হচ্ছে 42 - 1 ইন্টু ডি হচ্ছে 5, ঠিক আছে। তাহলে কত বেরোবে? এটা 4 প্লাস 41 ইন্টু 5, তো এখানে যেটা বেরোবে 4 প্লাস 41 ইন্টু 5, 41 ইন্টু 5কে করলে যেটা হবে তোমার যে 4 প্লাস 4 × 5 = 20, 205, অর্থাৎ 209 কিন্তু তোমার দাঁড়াবে এটার অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। তারপরে যেটা রয়েছে এটা সিরিজের অঙ্ক, এটা কিন্তু জিআইয়ের। তো এটা সিরিজ দেখলে ইজিলি বুঝতে পারছো, হাফ দিয়ে ভাগ করা হচ্ছে 2 এর থেকে 1, 1 থেকে হাফ, হাফ থেকে 1/4, তো এটা হচ্ছে 1/8 হবে কিন্তু বি অ্যান্সার, ঠিক আছে। তারপর যে সিরিজ রয়েছে এটাও তুমি দেখতে পাচ্ছ যে এটা এখানে কি হবে। তো এটা এখানে ডবল সিরিজ আছে, যে ডবল সিরিজ মানে হচ্ছে দুটো একটা সিরিজের মধ্যে দুটো সিরিজ থাকে, অর্থাৎ 7 থেকে 8, 8 থেকে 9, 10 থেকে 11, 11 থেকে 12, তো 9-এর পর কী হবে? 10 হবে এটা, ঠিক আছে, বি হবে অ্যান্সার এটা। তারপর হচ্ছে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ আদার্স, কোনটা হবে না? পার্সলি হচ্ছে একটা পাতা, সুগন্ধি পাতা আমরা ইউজ করি। বেসিল মানে তুলসী পাতা,
ডিল, ঠিক আছে, ডিলও একটা পাতা। মেয়োনিজ কিন্তু একটা মানে সসের মতো হোয়াইট কালারের ডিম দিয়ে তৈরি হয়, তো এটা মেয়োনিজ হচ্ছে, এটার মধ্যে হবে না, ঠিক আছে। তারপরে যেটা বলেছে, হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স? টিউলিপ, রোজ, বার্ড, ডেইজি। টিউলিপ, রোজ, ডেইজি প্রত্যেকটা হচ্ছে ফুলের নাম, কিন্তু বার্ড মানে হচ্ছে কুড়ি, এটা হচ্ছে ফুলের একটা অংশ, তো সি হচ্ছে এটা হবে না। 16 যেটা আছে, ম্যারাথন ইজ টু রেস, মানে ম্যারাথনের সাথে যদি রেস সম্পর্কিত থাকে তাহলে হাইবারনেশন মানে শীতঘুমের সাথে কী সম্পর্কিত থাকবে? শীতঘুমের সাথে কিন্তু দেখো ম্যারাথন হচ্ছে একটা দৌড়, ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপ অফ রেস, আর শীতঘুম কিন্তু একটা টাইপ অফ ঘুম, ঠিক আছে, দ্যাট মিনস স্লিপ হবে এটা। ইয়ার্ড হচ্ছে ইঞ্চ, ইয়ার্ড হচ্ছে ইঞ্চ, ইয়ার্ড হচ্ছে তোমার আমেরিকান মাপ, আর ইঞ্চ হচ্ছে আমাদের ইউজুয়ালি ইঞ্চ তোমার সিজিএস। তো কোয়ার্ট হচ্ছে, কোয়ার্ট হিসাবে কিন্তু মিল্ক ইউজ করা হয় কোয়ার্টে। ইউএসএতে কিন্তু মিল্কের যে পরিমাপ করা হয় সেটা কিন্তু কোয়ার্ট হিসাবে করা হয়। আচ্ছা, স্টেটমেন্ট কনক্লুশন, লজিক্যাল রিজনিং, কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু লজিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো লজিক্যাল রিজনিংয়ে কী রয়েছে? ফার্স্টে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তো এই স্টেটমেন্ট থেকে কোনটা মানে কোন এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। ফার্স্টে এটা দেওয়া আছে, দ্য প্রাইসেস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল ইন দ্য ডোমেস্টিক মার্কেট হ্যাভ রিমেইনড আনচেঞ্জড ফর দ্য পাস্ট ফিউ মান্থ। অর্থাৎ পেট্রোলের দাম হচ্ছে, আমাদের যে ডোমেস্টিক মার্কেট রয়েছে সেখানে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত আছে বিগত কত মাস ধরে। সেমভাবে দ্য ক্রুড অয়েল প্রাইসেস ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট হ্যাভ গন আপ সাবস্ট্যান্সলি ইন দ্য লাস্ট ফিউ মান্থস। ক্রুড অয়েল প্রাইসেস কিন্তু আবার ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে গেছে অনেকটা। তো ফার্স্টে কী হবে, স্টেটমেন্ট 1 ইজ দ্য কজ অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ দ্য এফেক্ট। তো না, এটা হতে পারে না, কজ এফেক্ট ওটা হবে না। স্টেটমেন্ট 2 সেটাও হবে না। বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইন্ডিপেন্ডেন্ট কজেস, ঠিক আছে। তারপরে বলেছে যে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট কজেস। এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্স কজেসটাই হবে, তার কারণ ইন্ডিপেন্ডেন্স রিজনের জন্য তারা কিন্তু হয়েছে, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরটা দেখো, এটা হচ্ছে সিলজিজম বলা অনেক ক্ষেত্রে। অল ব্যাগস আর কেকস, অর্থাৎ আমি যদি এখানে ব্যাগস লিখি, এটা হচ্ছে ব্যাগস, অল ব্যাগস আর কেকস, এটা হচ্ছে কেকস। অল ল্যাম্পস আর কেকস, তো ল্যাম্পস এখানেও হতে পারে, ল্যাম্পস এর ভেতরেও হতে পারে ল্যাম্প, ঠিক আছে। তো সাম ল্যাম্পস আর ব্যাগ, অবভিয়াসলি সাম ল্যাম্পস আর ব্যাগ হবে। নো ল্যাম্প ইজ ব্যাগ, ঠিক আছে। তো হ্যাঁ, এটাও হতে পারে, তার কারণ ব্যাগ যদি এরকম থাকে, ল্যাম্প যদি এরকম থাকে, তো টোটালটাকে যদি আমি কেকস ধরি, হতেই পারে। তাহলে অনলি কনক্লুশন 1 ফলো করবে এটা, ঠিক আছে। আচ্ছা, সাম কিংস আর কুইন, ধরো এটা কিং রয়েছে, এটা কুইন, ঠিক আছে। আর অল কুইন আর বিউটিফুল, দ্যাট মিনস কুইনের চারপাশে অল কুইন আর বিউটিফুল, তাহলে অল কিংস আর বিউটিফুল, না এটা হবে না। অল কুইন্স আর কিংস, না তাও হবে না। তার মানে নিদার কনক্লুশন 1 and 2 ফলো। ভেন ডায়াগ্রাম দিয়ে করবে এইগুলো, এই সিলজিজম বা এই লজিক্যাল, এই টাইপের লজিক্যাল রিজনিংগুলো, এগুলো কিন্তু পেয়ে যাবে ইজিলি করতে, মানে ইজিলি পেরে যাবে। আচ্ছা, তারপরে এটা রয়েছে দেখো এস, এটা হচ্ছে একটা সিরিজ রয়েছে, STUV হবে এটা, এখানে সবাই বুঝতে পারছো, VI যে হবে এটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরটা এটা রয়েছে, এটা হচ্ছে তোমার ওই কী বলবো, এটা হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড সিকোয়েন্স, এটাও লজিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ে। তানিয়া ইজ ওল্ডার দ্যান এরিক। আচ্ছা, এরিককে যদি এখানে লিখি, তানিয়াকে আমি ওপরে লিখলাম, যেহেতু ওল্ড, বয়স বেশি। ক্লিফ ইজ ওল্ডার দ্যান তানিয়া, ক্লিফকে তার ওপরে লিখলাম আমি, ভালো করে লিখি আরেকবার, সেটা হচ্ছে এরিক, তানিয়া, ক্লিফ। এরিক ইজ ওল্ডার দ্যান ক্লিফ, ঠিক আছে। এবার যেটা বলেছে যে ইফ দ্য ফার্স্ট 2 স্টেটমেন্ট আর ট্রু, মানে এই দুটো যদি ট্রু হয় তাহলে থার্ড স্টেটমেন্টটা কী হবে? থার্ড স্টেটমেন্ট অবভিয়াসলি ফলস হবে, তার কারণ এ তো কখনো এর থেকে বড় হতে পারে না, যেহেতু এ অলরেডি এর থেকে বড় হয়ে আছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে এটা রয়েছে যে ভিনসেন্ট হ্যাজ এন পেপার রুট, ইচ মর্নিং হি ডেলিভার্স 37 নিউজপেপার টু কাস্টমার ইন হিজ নেইবারহুড। It takes Vincent 50 minutes to deliver all the papers. If Vincent is sick or has other plans, his friend Thomas, who lives on the same street, will sometimes deliver the paper for him. অর্থাৎ ভিনসেন্ট হচ্ছে একজন পেপার বিক্রেতা, যে প্রত্যেক সকালে 37টা পেপার ডেলিভার করে, 37টা কাস্টমার রয়েছে, এতে তার টোটাল 50 মিনিট টাইম লাগে। তো এবার 50 মিনিটের এই কোনো দিন যদি সে ভিনসেন্ট শরীর খারাপ থাকে, তাহলে তার পাড়ারই, মানে একই রাস্তায় বসবাসকারী তার বন্ধু থমাস সেই জিনিসগুলো করে, ঠিক আছে। তো যেটা বলেছে যে ভিনসেন্ট অ্যান্ড থমাস, এবার কোনটা এখান থেকে সঠিক হবে? ভিনসেন্ট অ্যান্ড থমাস লিভ ইন দ্য সেম নেইবারহুড,
ইট টেক্স থমাস মোর দ্যান 50 মিনিটস টু ডেলিভার দ্য পেপার। তো থমাসের টাইমিং সম্বন্ধে বলা হয়নি। ইট ডার্ক আউটসাইড এটাও বলা হয়নি এখানে। থমাস উড লাইক টু হ্যাভ ইজ ওন পেপার রুট এটাও বলা হয়নি। তার মানে এটা কিন্তু এই স্টেটমেন্টে ক্লিয়ারলি মেনশন আছে ফার্স্টের যে স্টেটমেন্টটা, দুজনেই কিন্তু সেম নেইবারহুডে থাকে, সেম স্ট্রিট মানে সেম নেইবারহুড, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা রয়েছে, এরিন ইজ 12 years old. For 3 years she has been asking her parents for a dog. Her parents have told her that they believe a dog would not be happy in the apartment, but they gave her permission to have a bird. Erin has not yet decided what kind of bird she would like to have. বোঝা গেল এখানে এই স্টেটমেন্টটা। এরিনের বয়স হচ্ছে 12 বছর বয়স, বিগত 3 বছর ধরে, অর্থাৎ সে 9 বছর বয়স থেকে কিন্তু এই কুকুরের জন্য দাবি করে আসছে, আবদার করে আসছে। তো তার বাবা মা তাকে কুকুরের বদলে বলেছে বার্ড কিনতে, পাখি কিনতে। তো সে কিন্তু এখনও ডিসাইড করেনি কোন পাখিটা কিনবে। তারপরে যেটা বলেছে, এরিন ডাজ নট লাইক বার্ডস, এটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা হয়নি। এরিন অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। ফার্স্টেরটা কিন্তু এরিনস প্যারেন্ট লাইক বার্ডস বেটার দ্যান দে লাইক ডগ, ঠিক আছে। এটা তারা যে লাইক করে সেজন্য নয়, উড নট বি হ্যাপি মানে তাদের অ্যাপার্টমেন্টটা হয়তো ছোটো বা এই কারণে কিন্তু বলা হয়েছে যে ডগ ওখানে থাকতে পারবে না, এই ভেবেই কিন্তু তার বাবা মা তাকে পারমিশনটা দেয়নি। তো এক্ষেত্রে যেটা হবে, এরিন অ্যান্ড হার প্যারেন্টস লিভস ইন অ্যান অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু হবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। আর এটা কমন সেন্স থেকে বলে, 12 বছরের একজন মেয়ে অবভিয়াসলি আমার সাথে সেম অ্যাপার্টমেন্টে থাকবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, স্কুলের সাথে কোনটা রিলেটেড, ঠিক আছে। স্কুলের সাথে স্টুডেন্ট, রিপোর্ট কার্ড, মানে কোনটা ম্যান্ডেটারি, নট রিলেটেড, এটা হচ্ছে ম্যান্ডেটারি, এটা লেখা হয়নি এখানে, ঠিক আছে। তো এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডের সাথে কোনটা ম্যান্ডেটরি সেটা তোমাকে বের করতে হবে, নট কোনটা রিলেটেড, ঠিক আছে। ম্যান্ডেটরি রিলেটেডের মধ্যে কিন্তু একটু স্লাইট ডিফারেন্স আছে। রিলেটেড মানে হচ্ছে ধরো তুমি রান্না করতে গেছো, রান্নার সাথে তোমার গ্যাস রিলেটেড, বাট রান্না করতে গেলে ম্যান্ডেটরি কী, রান্না করতে গেলে তোমার কিন্তু ইনগ্রেডিয়েন্টস মানে কাঁচামাল ম্যান্ডেটরি, ওটা ছাড়া কিন্তু তুমি রান্না করতে পারবে না। সেমভাবে স্কুল করতে গেলে হচ্ছে তোমার স্টুডেন্ট লাগবে, কিন্তু স্টুডেন্ট ছাড়া কিন্তু স্কুল হবে না। বোঝা গেল আশা করি তোমাদের এই সেটটা ভালো লেগেছে। চ্যানেলের সাথে যুক্ত থেকো। আরও প্রত্যেক উইকে আমি কিন্তু একটা করে এরকম 25টা সেট আমি আপলোড করব, যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।